শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন আরেক গণিকেতনে। আজ আমরা কথা বলবো স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে। আমাদের মাঝে এই বিষয়ে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন ডক্টর আবু মোহাম্মদ জাকির হোসেন, যিনি স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য ও চেয়ারম্যান কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা কল্যাণ ট্রাস্ট, এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রফেসর লিয়াকত আলী, চেয়ারম্যান প্রতীকের ফাউন্ডেশন ও সদস্য স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। প্রথমে আমি একটু লিয়াকত স্যারকে একটু প্রশ্ন করতে চাই যে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন কখন গঠিত হয়েছিল, কিভাবে গঠিত হয়েছিল, এর লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল? নভেম্বরের শেষ দিকে এটার প্রজ্ঞাপন হয় এবং সেটা ছিল বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমাদের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে, তাদের একটা অঙ্গীকার থেকেই আমাদের জনগণের প্রতি যে অঙ্গীকার এবং সেই ক্ষেত্রে সর্বজনীন স্বাস্থ্যসেবার যে অধিকার এবং সেটা নিশ্চিত করা এবং সকলের কাছে স্বাস্থ্যের সুলভে যাতে সেটা প্রাপ্য হয় সেটা নিশ্চিত করার লক্ষ্যেই কিন্তু এই কমিশনটা যে গঠিত হয়েছিল, যাতে সুপারিশমালা প্রয়োজন যেটা করার জন্যই। তো সেটি হওয়ার পরে আমরা মূলত ডিসেম্বরের শুরু থেকেই কাজ আরম্ভ করি এবং আপনারা জানেন যে, আপনি তো নিজেও জানেন যে আমরা শেষ পর্যন্ত এটি কিছুটা কয়েকবার সময় একটু বর্ধিত করতে হয়, কারণ আসলে স্বাস্থ্য খাত তো একটা জটিল, অনেক বৃহৎ একটা বিষয়। সেটি সম্পর্কে বিভিন্ন মানুষের মতামত গ্রহণ করা, জনমত সংগ্রহ করা এবং বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে যে সভা আলোচনা ইত্যাদি শেষ করতে সময় লাগে। সেজন্য প্রায় 5 মাস অতিবাহিত হয় এবং মে মাসের 5 তারিখে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদনটি যেটিকে বলে সাবমিট করি আমরা। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানি যে আসলে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন সেই ব্রিটিশ ভারতের বোর্ড কমিশনের পরে আর কোনো স্বাস্থ্য খাত সংস্কার কমিশন পাকিস্তান আমলেও বা বাংলাদেশ আমলে গঠিত হয়নি। এটি একটি বিশেষ ঘটনা। কিন্তু এই কমিশন গঠন করার পরও অনেক নানা ধরনের সমালোচনা হয়েছে যে এখানে কোনো জনস্বাস্থ্যবিদ নাই, এ ধরনের কথাবার্তা এসেছে। তো এই যে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনে কারা ছিলেন এবং এই বিষয়ে আপনার মূল্যায়ন কি, যে তারা কি যথেষ্ট দক্ষ ছিলেন কিনা? প্রথম কথা হলো, বোর কমিশনের রিপোর্ট নিয়ে একটা কথা একটু পরিষ্কার করা দরকার। বোর কমিশনটা হয়েছিল যখন 1942-43 সালে ভারতে একটা বিরাট আকারে কলেরা ওলা উঠা একটা মহামারী দেখা দেয়। সেটাকে নিয়ন্ত্রণের জন্য বোর কমিটিকে আনা হয়েছিল এবং পরে অবশ্য ওরা একটা স্বাস্থ্যের যে ভৌতিক কাঠামো, অবকাঠামো, প্রশাসনিক, সেটা তারা একটা মতামত দিয়ে গেছে, যার জন্য এই যে প্রথম যে উপজেলা হেলথ কমপ্লেক্স যেটা হয় তার সাথে 3টা সাব সেন্টার হবে, এই স্ট্রাকচারটা কিন্তু তাদের দেওয়া। এর বাইরে কিন্তু ওই কমিশনের আর শুধু রোগ নিয়ন্ত্রণের কিছু পরামর্শ আছে, এর বাইরে কিছু নাই কিছু। তো সেই দিক দিয়ে আমাদের এই কমিশন কিন্তু আরও অনেক বেশি ব্যাপক, কারণ এটা শুধু সর্বজনীন, জনমুখী, তারপর যে সহজলভ্য, এই ধরনের যত কিছু সুপারিশ আছে আমাদেরকে দিতে হয়েছে। এখন আপনার যে প্রশ্নটা, এখানে জনস্বাস্থ্যবিদ ছিল কি না, আমি 1988 সালে তখন IPGMR সেখানে পরীক্ষা দিয়েছিলাম ক্লিনিক্যাল সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য। আমি সেখানে গৃহীত হই, কিন্তু আমি এই IPGMR না যে প্রথম নিপসামে তখন প্রথম জনস্বাস্থ্যের প্রতিষ্ঠান তৈরি হয়, আমি সেখানে যে জয়েন করি, সেটা 1978 সালের কথা বলছি। তারপর থেকে আমি কিন্তু সারা জীবন জনস্বাস্থ্য নিয়েই কাজ করেছি, জনস্বাস্থ্য ব্যবস্থাপনার ভিতরে কাজ করেছি, ইউনিয়ন লেভেলে, উপজেলা লেভেলে এবং জাতীয় লেভেলে। আমাকে যে কাজ করতে হয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, রোগ নিয়ন্ত্রণ দুটোই, এবং দুর্যোগ ব্যবস্থাপনা, এগুলো আমাকে সারা দেশের মধ্যে এই গত 49 বছর ধরে আমার লেখাপড়া, আমার ব্যবস্থাপনা, আমার কাজকর্ম, আমার কনসালটেন্সি সব কিন্তু এর উপর ভিত্তি করে। তো 49 বছর ধরে শুধু জনস্বাস্থ্যর কাজ করছে এরকম কিন্তু বাংলাদেশের কেউ নাই। এবং আপনি সম্ভবত প্রথম সদস্যদের তালিকা আপনার নাম তো সবার আগে। হ্যাঁ, সবার আগে। এবং আপনার অন্যান্য সদস্যরা কেমন ছিলেন? আচ্ছা, এটা আমাদের এখানে 12 জন সদস্যের মধ্যে প্রায় 5-6 জনই কিন্তু অর্ধেকই প্রায় নিজ নিজ বিষয়ে PhD করা। শুধু PhD না, এমনকি FCPS করার পরে PhD, এরকমও 3-4 জন আছে।
একজন যিনি আজাদ সাহেব উনি তো জাতীয় অধ্যাপক, তারপরে শিশু বিকাশ, মানসিক বিকাশ নিয়ে কাজ করেছে, এরকম আছে। গাইনিকোলজি অবস্টেট্রিক নিয়ে কাজ করেছেন, এরকম আছে। তুমি ক্যান্সার নিয়ে কাজ করেছো, বায়োকেমিস্ট্রির ভাইস চ্যান্সেলর ছিলেন। তারপরে আইসিডিআরবির হসপিটালের চিফ উনি ছিলেন, ওখানে একজন পিএইচডি এপিডেমিওলজিস্ট উনি ছিলেন। আপনার কি বলে ছাত্র প্রতিনিধি ছিলেন, একজন তুখোড় রিটায়ার্ড সিএসপি আমাদের স্বাস্থ্য সচিব ছিলেন। তারপরে আপনার হিমাটোলজির প্রফেসর ছিলেন। তারপরে ওই যে মেডিকেল জুরিসপ্রুডেন্সের প্রফেসর ছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমরা দুজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজ করেছি। তো ঢাকা মেডিকেল কলেজের ফার্স্ট বয় ছিল। হ্যাঁ, যে স্টুডেন্ট, যে সে ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ফার্স্ট বয়। মোটামুটি বলা যায় যে নিজ নিজ ক্ষেত্রে তাদের 40 থেকে 50 বছরের 55 বছরের অভিজ্ঞতা এদের, দুজন ছাড়া বাকি সবারই 40-এর 45-এর নিচের অভিজ্ঞতা কারো নাই। তো এটা তো খুব একটা খারাপ হয়নি মনে হয়। এবং আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য আইডিয়াল ক্লিনিশিয়ান বলা হয় প্রফেসর সৈয়দ আতিকুল হককে। উনিও ছিলেন রিউমাটোলজি। স্যার, আপনার কাছে একটু আসতে চাই যে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনে আপনারা অনেকগুলো সুপারিশমালা তৈরি করেছিলেন, যে আমরা তৈরি করেছিলাম যে মুখ্য সুপারিশমালা বিভিন্ন। তো এই প্রক্রিয়াটা কীরকম ছিল, যে সুপারিশমালাগুলো আমরা কিভাবে তৈরি করলাম, আমরা কি কোনো সেকশনে ভাগ করেছিলাম কিনা, এবং আলোচনাগুলো কিভাবে হলো, এবং কি পদ্ধতির মাধ্যমে আমরা এটা তৈরি করলাম? আসলে প্রথমত আমরা ঠিক করেছিলাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাটার মূল্যায়নের ক্ষেত্রে যে স্তম্ভগুলো বিবেচনা করে, সেই স্তম্ভ বিবেচনাতে প্রথমে আমরা বিভাজন করেছি, তাই না? সেখানে সেবা তো প্রধান, সেবা তো হলো কেন্দ্রে, কিন্তু সেবা প্রদান করতে গেলে যে বিষয়গুলো লাগে সেটা হলো যে মৌলিক কিছু আইন কানুন এবং প্রশাসনিক যে নীতিমালা, অর্থাৎ সেই বিধিমালা এবং সেই যে ওয়ার্ক কালচার, বিশেষ করে কর্মসংস্কৃতি, সুশাসন, গভর্নেন্স এবং কর্মসংস্কৃতি, সেটা একটা বিষয় ছিল যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থারও রয়েছে। তারা কর্মসংস্কৃতি কথাটাই বলেনি, কিন্তু আমরা এটা যুক্ত করেছি, তাই না? এরপরে আমাদের যে হিউম্যান রিসোর্স অর্থাৎ জনশক্তি, স্বাস্থ্য জনশক্তি, তো সেটাকে যদিও স্বাস্থ্য জনশক্তি বলে একটি স্তম্ভ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কিন্তু আমরা স্বাস্থ্য জনশক্তির যেটা ব্যবস্থাপনা আর স্বাস্থ্য জনশক্তির যে উৎপাদন, ডেভেলপমেন্ট এবং প্রোডাকশন, এটাকে দুটো পিলারে ভাগ করেছিলাম স্তম্ভ। আর সেই সঙ্গে এর সঙ্গে রয়েছে যে সাপ্লাই তো দিতে হবে, তাই না? জিনিসপত্র না দিলে তো যে তার ঔষধপত্র সরঞ্জামাদি সাপ্লাই করতে হবে, সব কিছুর জন্য একটা অর্থায়নের ব্যাপার তো রয়েছে, টাকা পয়সা ছাড়া তো এটা হবে না। এবং তার সঙ্গে এটাকে যে আপনার যে বিষয়টা থাকে যে এর ইনফরমেশন ম্যানেজমেন্ট, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, যে এর ইনফরমেশনের ব্যবস্থাপনাটা, তথ্য ব্যবস্থাপনা। তো এইভাবে আসলে বিভক্ত করে আমাদের কিছু সাবগ্রুপ তৈরি হয়েছিল। সেই সাবগ্রুপগুলো কেউ টিম লিড ছিলেন, এবং সেই জায়গাগুলোতে সাবগ্রুপগুলো কাজ করে আগে একটা ড্রাফটিং করেছে। সেই ড্রাফটিংগুলো আবার সবসময় আলোচিত হয়েছে আমাদের ফুল কমিশনে, এবং সেখানে তর্ক বিতর্ক হয়েছে, কখনো কখনো উত্তপ্ত তর্ক বিতর্ক হয়েছে। কিন্তু সেইটি তার আগে আবার সেগুলোকে নিয়ে কিন্তু প্রত্যেকটা বিভিন্ন রকম স্টেক হোল্ডার, শুধু এক ধরনের না, এটাতে রয়েছে পেশাজীবী সংস্থা। আমি স্যার একটু বলি, মাঝে মাঝে আমরা কোনো পত্রিকায় দেখেছি এরকম যে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের ভিতরে বিতর্ক, আলোচনা, উত্তপ্ত বাক্য বিনিময়, এগুলো কি হয়েছে? আমি তো মনে করি এটা গণতান্ত্রিক পদ্ধতির একটি প্রধান বিষয়, যে যদি সত্যি সত্যি সবাই ভেড়ার পালের মতো একমত হয়ে যায়, তাহলে তো কোনো মানে এই কমিশনের প্রয়োজন নাই, তাই না? কেউ একজন বানিয়ে দিলে তো হতো। তো সেটি তো একদিক থেকে ভালো কথা যে হ্যাঁ আমি উত্তর দেব। হ্যাঁ, এবং তার সাথে আমাদের সবসময় যেটা হয়েছে যে আমরা তো বহু স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করেছি। হ্যাঁ, সেটা একদিকে রাজনৈতিক দল, একদিকে প্রশাসনিক গ্রুপ, একদিকে আমাদের কি বলে পেশাগত যে এক্সপার্ট, এবং জনমত সংগ্রহ করা হয়েছে বিবিএস এর মাধ্যমে, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। শুধু ঢাকা বেস না, আমরা সমস্ত দেশব্যাপী বিভিন্ন রকম ট্যুর করেছি, এবং সেই জায়গাগুলোতে কিন্তু বড় বড় কলেজগুলোতে সভা করেছি। জনমত জরিপটা কি সারা বাংলাদেশ কেন্দ্রিক ছিল? হ্যাঁ, এটা বিবিএস করেছে। ওরা এক ধরনের র্যান্ডমাইজ পদ্ধতিতে ওরা কিন্তু সারা দেশ থেকে 8,500 স্যাম্পলের উপরে নানান আপনি কি কোনো কি ইস্যুগুলো বলতে পারবেন যে জনমত জরিপের কি মানে
মূল হ্যাঁ, ফাইন্ডিংগুলো কি ওখানে ছিল? যেমন বেশিরভাগ লোক যে আমাদের সবচেয়ে বড় কথা যে ফ্রি সার্ভিস, প্রাইমারি হেলথ কেয়ারে ফ্রি সার্ভিসটা আমাদের একটা যে প্রধান গুরুত্ব দেয়া, সেটা তারা কিন্তু প্রত্যাশা করেছে এবং এটা মৌলিক যে দায়িত্ব হিসেবে গভর্নমেন্টের যে নৈতিক দায়িত্ব, নৈতিক শুধু না আইনগত দায়িত্ব, সেটা কিন্তু সেইখান থেকে উঠে এসেছে। সেখানে যে সাপ্লাইয়ের অভাবটা উঠে এসেছে, সুশাসনের যে অভাব, দুর্নীতির যে দূর করা দরকার, এই ব্যাপারে কিন্তু বেশিরভাগ জনগণ কিন্তু দুর্নীতি দূর করার পক্ষে, স্বাস্থ্যের পক্ষে রায় দিয়েছেন। তারা এই ক্ষেত্রে যে আমাদের যে রেফারেল সিস্টেম থেকে শুরু করে আমাদের যে অন্যান্য বিষয়গুলো, সেগুলো সম্পর্কে কিন্তু খুব সুস্পষ্ট রায় দিয়েছেন এবং আমরা সেগুলো কিন্তু এগুলোতে ইনকর্পোরেট আমাদের কিন্তু আত্মস্থ করতে পেরেছি। তাহলে দেখুন, আমরা এই যে পদ্ধতিগুলোর মধ্যে যখন বিবেচনাগুলো এসছে বিভিন্ন জায়গা থেকে, আমাদের মতামতগুলো এসছে, এবং শুধু তাই না, আমরা মানে সাক্ষাৎ মোকাবেলা ছাড়াও কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে এবং চিঠির মাধ্যমে আহ্বান করেছি মতামত, নানা প্রফেশনে প্রচুর ব্যক্তি এবং প্রফেশনের মতামত দিয়েছে। এগুলোকে আমরা সিনথেসাইজ করেছি এবং করার পরে যখন আমরা আলোচনা করেছি, স্বাভাবিকভাবে বিভিন্ন জনের মতভেদ থাকতে পারে এবং তার সিনথেসাইজ করে একটি রূপ হয়েই কিন্তু সবাই আমরা এখানে তিনটা গুরুত্বপূর্ণ আমি কথা বলি জরিপের ব্যাপারে। জাকির স্যার, হ্যাঁ, বলুন। 66% মানুষ বলেছে যে স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা আলাদা কাঠামো থাকতে হবে। 66%। 72% বলেছে যে জনস্বাস্থ্যের জন্য আলাদা একটা অবকাঠামো, স্বাধীন অবকাঠামো থাকতে হবে, এবং 93% মানুষ বলেছে স্বাস্থ্যের অর্থায়ন দায়িত্ব সরকারের। তো এবং একীভূত কাঠামোর ব্যাপারে কোনো মতামত ছিল কি তাদের? না, এটা হলো জনস্বাস্থ্যের জন্য আলাদা, স্বাস্থ্য ও মানে অনেক জায়গাতে সার্ভিসগুলো ডুপ্লিকেশন হচ্ছিল না, বিভিন্ন লেভেলে। ওটার ব্যাপারে বলা হয়েছে ডুপ্লিকেশন থাকবে না, এটা ব্যাপারে বলা হয়েছে। ওই যে 66% যেটা বলা হয়েছে ওটা ওর মধ্যে আসছে যে আলাদা যদি হয়ে যায় তাহলে আর ডুপ্লিকেশন থাকবে না। তো এভাবে বেশ কিছু অনেকেই বলেছেন যে ঔষধের দায়িত্ব নিতে হবে সরকারকে, ওটা প্রায় 93% মানুষ বলেছেন। অত্যাবশ্যক ওষুধগুলোর দায়িত্ব নিতে হবে সরকারকে। আর ওই যে আমাদের মধ্যে 12 জনের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে কিনা, হয়েছে, কেন হবে না? 12 জন 12 ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন, 40-50 বছরের অভিজ্ঞতা, জ্ঞান, শিক্ষা, চিন্তা ভাবনা, দূরদর্শিতা, দৃষ্টিভঙ্গি। তো সেটা তো নিজের আবহ থেকে আমরা প্রত্যেকে নিজের মতামত দিয়েছি একটা ইস্যুর উপরে। তো তারপরে যেটা সবাই মিলে পরে আবার আমরাই ঠিক করেছি যে না, ঠিক আছে, এত আলোচনা পরে এই একটা পয়েন্টে আমরা একমত হলাম। এইভাবে বিভিন্ন ইস্যুর উপরে আমাদের তর্ক বিতর্ক হয়েছে, পরে আমরা একমত হয়েছি সবার যুক্তি এবং আলোচনার ভিত্তিতে। আপনাকে ধন্যবাদ স্যার। আমরা একটা বিরতি নিয়ে আবার আসছি। জাকির স্যার, আপনাকে দিই আরেকটা প্রশ্ন, যে প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়ার ব্যাপারে, এই ব্যাপারে কি সরকার এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে পারেন কিনা? 1998 সালে আমরা যখন এসপি করি, তখন হেলথ সেক্টরে পুরা 65% কিন্তু ছিল ইএসপির জন্য। প্লাস হয়তো আমরা একবারই সব কিছু দিতে পারবো না, আমাকে অবকাঠামো তৈরি করতে হবে, ভৌত অবকাঠামো তৈরি করতে হবে, জনবল নিয়োগ করতে হবে। তো হয়তো সারা দেশে একবারই সম্ভব না, কিন্তু আমরা যদি স্টেজে যাই, এই প্রথম 5 বছর এই কয়েকটা করলাম। আমরা কি এই মুহূর্তে সরকার কি কোনো অর্ডিন্যান্স করে এই সিদ্ধান্তটা দিতে পারে? আমি আসতেছি তো অর্ডিন্যান্স তো এরপর, কিন্তু এগুলো করতে গেলে তো অর্ডিন্যান্স লাগবে, এবং অর্ডিন্যান্স হলো সবচেয়ে, যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, সরকার যদি সদিচ্ছা থাকে, অনেকগুলো অর্ডিন্যান্স কিন্তু হয়েছে, বেশ কিছু অর্ডিন্যান্স হয়ে গেছে। তো অর্ডিন্যান্সে খুব বেশি সময় লাগে না। আপনাকে আরেকটা প্রশ্ন স্যার পাশাপাশি করি, যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনে বসেছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলামী এবং এনসিপি, ওদের সাথে বসেছিলাম, ওদের ডাক্তার গ্রুপের সাথে বসেছিলাম। এই ব্যাপারে প্রাথমিক স্বাস্থ্য সেবার ব্যাপারে ওদের মতামত কি ছিল স্যার? সবাই তো আলাদা কথা ছিল, স্বাস্থ্য অধিদপ্তর সবাই বলেছে। তাহলে তো এই সরকারি চাইলে এই বিষয়গুলো এখনই সমাধান করতে পারে। হ্যাঁ, পাশাপাশি আরেকটা বিষয় হলো যে আমি যতক্ষণ জানি যে রেফারেল সিস্টেমের ব্যাপারেও আর কি, যে বাধ্যতামূলক রেফারেল সিস্টেমের কথা বলেছিলেন, কেন বলেছেন? বাধ্যতামূলক এই জন্য যে এখন তো সর্দি কাশি নিয়ে এখানে মেডিসিনের প্রফেসরের কাছে চলে যাচ্ছে, একটু ফোড়া হয়েছে সার্জারি প্রফেসরের কাছে চলে যাচ্ছে, এটা দরকার নাই। তো এটা তো সাধারণ যারা
ইউনিয়ন লেভেলে যদি দুজন এমবিবিএস ডাক্তার দিয়ে দেয়, তারা ঘরের কাছেই এই কাজের সেবাগুলো নিতে পারে, তাহলে এত দূরে আসা তো দরকার নাই। আর যারা উপরের দিকে আছেন তারা তো আরো গুরুত্বপূর্ণ কাজ ওটা কি করবে। প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য ইউনিয়নে, গ্রাম পর্যায়ে এবং শহর পর্যায়ে হ্যাঁ, মানে কি কাঠামোর কথা চিন্তা করেছিলেন? ইউনিয়ন পর্যায়ে আমরা বলেছি দুজন ডাক্তার দেওয়ার জন্য। শহরে শহরে ওয়ার্ড লেভেলে হবে, যেটা আমাদের ইউনিয়ন ওয়ার্ড লেভেলে হবে, কারণ ওয়ার্ডেও আমাদের প্রতি ওয়ার্ডে প্রায় অ্যাভারেজে ঢাকাতে 2 লাখের মতো মানুষ আছে, আচ্ছা, আর আমাদের তো ইউনিয়নে আছে 30,000-এর মতো। কিন্তু সুবিধা হলো ইউনিয়নে তো 30,000 ইউনিয়নে আসতে গেলে অনেক সময় তার লাগে। মানে কিন্তু এটা তো প্রয়োজন হবে যদি আপনি যদি একটা ইফেক্টিভ রেফারেল সিস্টেম চান। এটা আমরা বলেছি না, আমাদের রিপোর্টে তো বলেছি। রিপোর্টের মধ্যে আমরা বলেছি। এবং কীভাবে করবো, কাদের সাহায্য করবো, সেটাও বলা হয়েছে। আচ্ছা আচ্ছা, লিয়াকত স্যার আপনার কাছে একটু আসতে চাই যে স্বাস্থ্য জনবল নিয়ে আপনি কথা বলছিলেন। আমরা দেখি যে বাংলাদেশে স্বাস্থ্য জনবল যখন যেভাবে যারা খুশি, যাদের ক্ষমতা বেশি থাকে বা যে গ্রুপের বা স্বাস্থ্য অবকাঠার মধ্যে যদি, তো ওদের মধ্যে পদ সৃষ্টি বেশি হয়। কিন্তু এই ব্যাপারে আপনি কি মনে করেন, এটা কিভাবে হওয়া উচিত, নাকি প্রয়োজন মতো রাষ্ট্রের চাহিদা মতো, জনচাহিদা মতো হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত এটা? মানে শুধুমাত্র যে রাজনৈতিক প্রভাব বা পেশাগত প্রভাব তাই নয়, আসলে একটা দর্শনগত বিভ্রান্তি রয়েছে আমাদের দর্শন, স্বাস্থ্য দর্শনে সবসময় আমরা ডাক্তার নার্স নির্ভর এক ধরনের স্বাস্থ্য ব্যবস্থা ভেবে থাকি। স্বাস্থ্য যে আসলে শুধু চিকিৎসক নার্স নির্ভর না, এটা যে আসলে একদম প্রান্তিক একটা সুইপার যিনি হাসপাতাল পরিষ্কার করছেন, কিংবা একটা পিয়ন থেকে শুরু করে একদম বিশেষজ্ঞ চিকিৎসক টপমোস্ট, এটা যে একটা টিম ওয়ার্ক, এবং সেই বিষয়গুলোকে আমরা ভুলে যাই। এবং সেই জন্য আমাদের দেশে যদি আপনি সত্যিকার জনবলের অভাব দেখেন, তাহলে দেখবেন যে ডাক্তার নার্সের চাইতেও সহায়ক জনশক্তি, টেকনোলজিস থেকে শুরু করে জনস্বাস্থ্য, যে যারা কাজ করবেন, যারা প্রিভেন্টিভ মেডিসিনে কাজ করবেন, যারা গ্রামে প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি হেলথ ওয়ার্কার, এদের অভাব অত্যন্ত তীব্র। তো সেই জন্য এখন আমরা যেটা প্রস্তাব করেছি সেটা হলো যে একটা, যেটাকে বলে স্কিল মিক্স। আপনি একজন সার্জন দিয়ে দিলেন উপজেলাতে, কিন্তু অ্যানেস্থেসিওলজিস্ট দিলেন না, একজন টেকনিক্যাল বয় দিলেন না, কিংবা আপনি যন্ত্রপাঠি দিলেন, টেকনোলজিস্ট দিলেন না। এই যে ব্যাপারগুলো, এগুলোকে দূর করে আসলে একটা সুপরিকল্পিত একটা মানে প্রজেকশন লাগবে, যে আমার এখন কত লাগবে, একটা প্রজেকশন লাগবে, প্রজেকশনের ভিত্তিতে এটা হবে। প্রজেকশনের ভিত্তিতে। যেটা আমরা বলেছি না যে প্রতি 10 বছর পরে পরে আমরা একটা সার্ভে করবো উপজেলা ভিত্তিক। আচ্ছা, তাহলে আর রেগুলেটরি বডিগুলো যারা আছে, মনে করেন এটা বাংলাদেশ আরেকটা মেডিকেল খুব ইন্টারন্যাশনাল সমস্যা। কাউন্সিল, দেখুন আমাদের দেশে এগুলো ডাক্তার, নার্স এবং সংক্ষেপে যদি একটু ফার্মাসিস্ট বলতেন। ছাড়া কারো আমরা কিন্তু রেজিস্ট্রেশন, অনেকগুলো বিষয় আলাপ করতে চাই, যদি একটু সংক্ষেপে বলেন। হ্যাঁ, ডাক্তার, নার্স এবং ফার্মাসিস্ট ছাড়া কারো কিন্তু নাই, রেজিস্ট্রেশন নাই। আমরা এই যে আয়ুর্বেদিক ফিজিশিয়ান বলছি, হোমিওপ্যাথিক, তাদেরও রেজিস্ট্রেশন নাই। আমাদের অন্যান্য কোনো প্রফেশনে নাই। সেজন্য আমরা প্রস্তাব করেছি যে অ্যালাইড হেলথ কাউন্সিল, প্রফেশনাল, তারপরে অন্যান্য প্রফেশনের জন্য রেজিস্ট্রেশন সিস্টেম, এবং শিক্ষাকে অ্যাক্রিডিটেট করা, এবং তাহলে হয়তো আমরা একটা কাঙ্ক্ষিত ফলাফল পাবো। স্যার আপনার কাছে একটু আসতে চাই যে জাকির স্যার, আপনাকে তো এই যে আমাদের সুশাসনের একটা বিষয় সবসময় চলে আসছে, এই সুশাসনের ক্ষেত্রে হাসপাতালগুলোর ক্ষেত্রে ইউনিভার্সিটি, যদি এটার সাথে আরও সম্পৃক্ত ইউনিভার্সিটিগুলো, তারপরে স্পেশালাইজড হসপিটালগুলো, মেডিকেল কলেজগুলো, এগুলোর স্বায়ত্তশাসনের বা কী করা উচিত বলে মনে করেন? এটা আসলে সুশাসন বা স্বচ্ছতা, প্রশাসনের স্বচ্ছতা, আমি তো বলবো সমগ্র সেক্টরের মধ্যেই, পুরো খাতের মধ্যেই এটা প্রয়োজন। প্রশাসন, হাসপাতাল পরিচালনা বা শিক্ষা শুধু চিকিৎসক না, নার্স, প্যারামেডিক, অক্সিলারি, সবার জন্য। তো যে প্রতিষ্ঠানগুলো আছে, প্রতিষ্ঠানগুলোকে প্রশাসনিক প্রতিষ্ঠান হোক, শিক্ষার হোক বা হাসপাতাল হোক, এদেরকে যদি আমি বিকেন্দ্রীকরণ না করি, তো অসুবিধাটা কী হয়? আমি একটা উদাহরণ দিই। একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে একটা অ্যাম্বুলেন্সের চাকা নষ্ট হয়ে গেছে, একটা চাকা নষ্ট হয়েছে। এটা উপর লিখতে যখন একটার জন্য টাকা আসে, তখন আটটা চাকা নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা একটা সমস্যা। আর হলো আসলে সমস্যাটা কোথায়, এইটা স্থানীয় যারা তারা বুঝে। ওটা যদি সময় মতো যদি এটা সমাধান না করতে পারে, এবং সমাধান কিন্তু ন্যাশনাল লেভেল থেকে করতে পারবে না। তো এই বিকেন্দ্রীকরণের যে আইডিয়াটা, ধারণাটা, এই ওনার ভাষায় দর্শনটা, এটা আসলে যদি আমাদের মধ্যে না আসে, তাহলে কিন্তু আসলে এই সংস্কারের জন্য আমরা বলেছি, কিন্তু এগুলো যদি মানুষ অনুধাবন না করে, এই সংস্কারের এই সুপারিশগুলো হয়তো গ্রহণ করবে না। তখন গ্রহণ করার জন্যই আসলে এটা এই আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার যে স্থানীয় যে সমস্যাগুলো, এগুলো জাতীয় পর্যায়ে বসে করা যাবে না। বাংলাদেশ হেলথ সার্ভিসের একটা প্রপোজাল দেওয়া আছে, সংস্কার কমিশনের ভিতরে স্বাস্থ্য কমিশনের একটা প্রস্তাব আছে, স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন, এগুলো যদি আপনি একটু সংক্ষেপে বলতেন। এটা খুবই জরুরি, কারণ হচ্ছে কি যে এখন পর্যন্ত যে মন্ত্রণালয়, সেখানে পলিসি মেকিং এবং এক্সিকিউশন একসাথে মিক্স আপ হয়ে আছে। আসলে যদি পলিসি মেকার এবং এক্সিকিউশনকে আলাদা না করা হয়, তাহলে কিন্তু মুক্তি নেই।
তো সেই জন্য বাংলাদেশ স্বাস্থ্য কমিশন যেটা করা হয়েছে সেটা হলো পলিসি মেকিং বডি, এবং সেটা মন্ত্রণালয় নয়, কিন্তু মন্ত্রণালয় থেকে ঊর্ধ্বে অন্যান্য সব মন্ত্রণালয় মিলিয়ে। আর হেলথ সার্ভিসটাকে আসলে ব্যুরোক্রেসি, আমলাতান্ত্রিক জটিলতা মুক্ত করার জন্য একটা হেলথ সার্ভিস করে, আর যেটা স্বাস্থ্য কমিশন সেটাও কিন্তু আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশন থেকেও কিন্তু সেই সাজেশনটা রয়েছে। বাংলাদেশ হেলথ সার্ভিসের সুপারিশ রয়েছে তাদের, আরেকটা রয়েছে তারা কিন্তু বলেছে স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনাই আলাদা করে ফেলতে হবে। ডিসেন্ট্রালাইজেশনের এই বিষয়টা কি হচ্ছে এখানে? ডিসেন্ট্রালাইজেশনটা হচ্ছে যে এখান থেকে আপনার যদি স্বাস্থ্যসেবা বিভাগীয় কর্তৃপক্ষ, আঞ্চলিক যে এবং বিভাগগুলোকে যে আমাদের ট্র্যাডিশনাল যে ডিভিশন, তার সাথে আবার ঢাকা এবং পার্বত্য চট্টগ্রামকে যুক্ত করে একটা কতগুলো জায়গাতে বিভাগীয় আঞ্চলিক স্বাস্থ্যসেবার বিভাগ করা হয়েছে, এবং সেই সঙ্গে সেগুলোকে আবার ডিসেন্ট্রালাইজ করে জেলা পর্যায়ে কিছু কিছু অথরিটি এবং উপজেলা পর্যায়ে কিছু কিছু কর্তৃত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আরেকটা হলো যে যেটা পাবলিক সার্ভিস কমিশনে মিক্সড আপ হয়ে আছে, আমরা সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে জড়িত, তাদের জন্য আলাদা একটা পাবলিক সার্ভিস কমিশনের কিন্তু একটা স্বাস্থ্য কমিশন, পাবলিক সার্ভিস কমিশনের একটা অংশ, আলাদা কমিশন করার কথা। এটা কিন্তু জনপ্রশাসন বর্তমান রিক্রুটমেন্টে তো আমাদের অনেক সময় লেগে যাচ্ছে। হ্যাঁ, এইটার জন্যই কিন্তু জনপ্রশাসন সংস্কার কমিশন সেটা বলেছে, আমরা সেটা সাপোর্ট করেছি। স্যার, আপনার কাছে যেটা প্রশ্ন জাকির স্যার, যে একটা প্রস্তাবনা আসছে যে একজন রুগীকে 10 মিনিট করে দেখতে হবে। এটা কেউ কেউ প্রশ্ন করেছেন যে বর্তমান যে আমাদের জনশক্তি আছে বা চিকিৎসক আছে, এটাকে বর্তমানে বাস্তবায়ন করা সম্ভব কিনা? না, বর্তমান যে সম্পদ আছে এটা দিয়ে সম্ভব না। কিন্তু আমার তো এটা বললে হবে না যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ক্লোথ, এটা বললে তো হবে না। আমার কোট বানানোর জন্য যে ক্লোথ লাগবে সেটা আনতে হবে। 10 মিনিটটা তো গড়ে, 10 মিনিট হলো গড়ে। আসলে এখানে প্রায় 28 মিনিট পর্যন্ত ওই যে জরিপটা হয়েছে, 28 মিনিটও কেউ কেউ বলেছেন। আমরা বলছি 10 মিনিট গড়ে, কারণ বিদেশে দেখা যাচ্ছে 10-15 মিনিট লাগে। আচ্ছা স্যার, এই পাশাপাশি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে দেখা যাচ্ছে যে আউটডোরগুলোতে মেডিকেল কলেজের আউটডোর, ঢাকা মেডিকেল কলেজে একজন ডাক্তারকে দেখা যাচ্ছে 200-র উপরও রোগী দেখতে হতে পারে। তো আপনি কি মনে করেন সব রোগী ইমার্জেন্সি ছাড়া বাকিদেরকে একই দিনই দেখতে হবে, না অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম করে? না, ওই যে একটা তো রেফারেল যদি করা হয়, যদি আমি প্রাইমারি হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার যদি শক্তিশালী করতে পারি, যদি মানুষের আস্থা আসে প্রাইমারি হেলথ কেয়ারে গেলে আমরা সেবা পাবো, তাহলে কেন খামাখা মানুষ নিজের গাড়ি পয়সা খরচ করে সময় নষ্ট করে উপরে দিকে আসবে? তারা তো ওখানে যাবে। ওইখানে যদি সমস্যার সমাধান না হয়, ডাক্তার বুঝবেন, তখন উনি উপরে পাঠাবেন। তো উপরে পাঠানোর সংখ্যাটা কিন্তু তখন অনেক কমে যাবে। এদিক দিয়ে তাহলে আমার ডাক্তারের পরিমাণ এখন যেটা আছে সংখ্যাটা কম লাগবে, কিন্তু তারপরেও জটিল রোগগুলো দেখার জন্য তো আমার ডাক্তার লাগবে। এখন জটিল রোগ যত বাড়ছে, এখন আমাদের অসংক্রামক রোগ প্রায় কিন্তু জটিল রোগ, এগুলো যেভাবে বাড়ছে এবং মৃত্যু প্রায় 67 ভাগ মানুষ এখন মারা যাচ্ছে ওই রোগগুলোতে, তার মানে ওদের জন্য তো আমাদের ডাক্তার লাগবে। তাহলে ডাক্তার এখন যে আছে এই সংখ্যা হবে না। অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আমরা দেখেছি পৃথিবীর অন্যান্য দেশগুলোতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয়, এবং রোগীরা এই সকালবেলা এসে যে ওয়াকিং কিছু কিছু থাকে, বাকিগুলো কিন্তু সব অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে। আমাদের কি মনে করেন যে স্বাস্থ্য ব্যবস্থা অ্যাপয়েন্টমেন্ট, বিএসএমও মেডিকেল ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম ওরা চালু করেছে। আপনি কি মনে করেন আমরা অনলাইন ইনফ্যাক্ট তারপরে এআই এগুলো তো আমরা বলেছি, এর মাধ্যমে আমাদেরকে সেবা ব্যবস্থা সাজাতে হবে। 2 শিফটে বলা হয়েছে যে সকাল বিকাল 2 শিফট হবে, এবং আমাদের যে নির্ঘণ্টগুলো তৈরি হবে সেবা প্রদানকারীদের, সেটা কিন্তু নতুন করে সাজাতে হবে। তো সংখ্যা অবশ্যই বাড়াতে হবে, এবং আমাদের অনেকগুলো কনসালটেন্সি পদ কিন্তু যথেষ্ট না। যেমন আপনার মনোরোগ বিশেষজ্ঞ বা অপথলমোলজিস্ট। আমরা একটা বিরতি নিয়ে আবার আসছি স্যার। লিয়াকত স্যারকে আমি একটা প্রশ্ন করতে চাই যে আমরা দেখেছি যে স্বাস্থ্য সুরক্ষার বিষয় নিয়ে নানাবিধ আলোচনা রয়েছে বাংলাদেশের চিকিৎসকদের মধ্যে এবং যারা সেবা গ্রহীতা তাদের মধ্যেও। তো এইটা নিশ্চিত করার উপায়টা কি, আমরা কি করতে পারি, বা আমাদের এই কমিশনের কি প্রস্তাবনা ছিল? প্রস্তাবনাতে তো আসলে সুরক্ষা আইনের কথা প্রস্তাবনা সুনির্দিষ্ট বলা হয়েছে, এবং সেখানে শুধু স্বাস্থ্য সেবা প্রদানকারী নয়, স্বাস্থ্য সেবা গ্রহণকারী উভয়ের সুরক্ষার
কথা বলা হয়েছে এবং শুধু ব্যক্তি না প্রতিষ্ঠানগুলোর প্রতিরক্ষার কথা বলা হয়েছে এবং তার জন্য প্রয়োজনে পুলিশের যে ব্যবস্থাপনা সেটাকে একটা পুলিশের অন্তর্গত হবে, স্বাস্থ্য পুলিশের স্পেশালি প্রশিক্ষিত পুলিশ বা মেডিকেল পুলিশ এগুলো বলা হয়েছে। কিন্তু তার সঙ্গে আরও বড় কিছু বলা হয়েছে, সেটা হলো যে আমাদের একটা যে স্বাস্থ্য কমিশনের সঙ্গে সংশ্লিষ্টটা উইংয়ে গাইডলাইন প্রস্তুতি, প্রোটোকল প্রস্তুতি এবং সেগুলোর ভিত্তিতে চিকিৎসা সেবাকে স্ট্রিমলাইন করা, যাতে কেউ যদি এটা ভায়োলেট করে, অর্থাৎ ওই যে প্রোটোকল এবং নিয়ম অনুযায়ী চিকিৎসা দেওয়ার কথা সেটা যদি ভায়োলেট করে তাহলে যেন ধরা পড়ে এবং সেগুলো রেকর্ডেড থাকে। অভিযোগ যারা করবেন, যারা সেবা করবেন, তাদের জন্য কি রাখা হয়েছে? অভিযোগ আসলে নিষ্পত্তি করার যে ব্যবস্থা না থাকার ফলেই কিন্তু এখন ঝামেলাগুলো বেশি হচ্ছে। তার জন্য স্বাস্থ্য কমিশনে কিন্তু বিশেষ উইং রয়েছে যেখানে সেটা আছে। সেটা পরে আমার যতখানি মনে পড়ছে যে অভিযোগগুলোর জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম করে দেওয়া, ওই ডিজিটাল প্ল্যাটফর্মে এবং লোকালি যেন করতে পারে, সেটা পারে। আবার বিএমডিসি কে ডিসেন্ট্রালাইজ করতে বলা হয়েছে। আরেকটা জিনিস হলো যে 90 দিনের মধ্যে এটা নিষ্পত্তি করতে ব্যবস্থা করার জন্য এবং চিকিৎসক নার্স কাউকে বিনা কারণে যাতে অ্যারেস্ট না করতে পারবে এবং গ্রেফতার করতে পারবে। এখানে আরেকটা কথা বলে নেই, তোমার মনে আছে মানে ওই ইউনিক আইডির কথা আমরা বলেছি। জি জি, ইউনিক আইডিটা কিসের জন্য? অনেকগুলো কাজ আছে ইউনিক আইডি। তার মধ্যে একটা হলো যে ডাক্তার কি প্রেসক্রাইব করছেন, মানে 3টা জায়গায় 5টা ওষুধ দিচ্ছেন কিনা, অ্যান্টিবায়োটিক একটাতে কাজ হয় উনি 3টা অ্যান্টিবায়োটিক দিচ্ছেন কিনা, বা হসপিটাল দরকার নাই কিন্তু হসপিটালে অ্যাড্রেস করছেন কিনা, এগুলো সব কিন্তু অনলাইন মনিটর করা যাবে। এবং সেজন্য কিন্তু আমরা ইউনিক আইডি কথা বলেছি। তার মানে ওই যে কমিশনের অনেকগুলো কাজের মধ্যে একটা থাকবে যে প্রেসক্রিপশনগুলো হচ্ছে এগুলো অতিরিক্ত হচ্ছে কিনা অডিট করা। স্যার, মেডিকেল শিক্ষার মান উন্নয়নের ব্যাপারে একটা বিশাল প্রশ্ন আছে যে আমাদের অনেকগুলো মেডিকেল কলেজ বাংলাদেশে আছে, অনেক মেডিকেল ইউনিভার্সিটি হচ্ছে, তো এটার ব্যাপারে কিন্তু সংস্কার কমিশনের প্রস্তাবনা কি? মানে আসলে হয়েছে কি, মান নিয়ন্ত্রণের জন্য অ্যাক্রেডিটেশন সিস্টেম হচ্ছে সবচেয়ে বড় কথা। আমাদের একটা মেডিকেল অ্যাক্রেডিটেশন বোর্ড হয়েছে বাধ্যতামূলকভাবে, যে এমবিবিএস এর জন্য বাধ্য হয়েছে ওয়ার্ল্ড মেডিকেল কাউন্সিলের নির্দেশে। কিন্তু আসলে সমস্ত এডুকেশনকে, শুধু মেডিকেল না, স্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট সকল এডুকেশনকে বাধ্যতামূলকভাবে অ্যাক্রেডিটেট করে তার মান নিয়ন্ত্রণের জন্য কিন্তু একটা সুস্পষ্ট কাউন্সিল আইনের কথা বর্তমানে অনেকগুলো মেডিকেল কলেজ আমরা দেখি যে বাংলাদেশে, এবং সেখানে বলা আছে যে যেগুলো মেডিকেল কলেজ গুণগত মানসম্পন্ন নেই সেগুলোকে দরকার হলে বিলুপ্ত করে সেই ছাত্রছাত্রী যাতে সাফার না করে। কেউ প্রশ্ন উত্থাপন করেছেন যে এটাকে মান উন্নয়ন করা উচিত না বন্ধ করে দেওয়া উচিত? মান উন্নয়নের চেষ্টা করা উচিত প্রথমে, কিন্তু না হলে বন্ধ করে দিয়ে দরকার হলে যদি না হয় প্রচেষ্টার পরে একটা সময়সীমার মধ্যে, তাহলে কিন্তু তাকে একীভূত করে দেওয়া যেতে পারে। হাসপাতাল এডুকেশন ইনস্টিটিউশনের অ্যাক্রেডিটেশন ছাড়াও হাসপাতালের সেবার মান উন্নয়নের জন্য একটা অ্যাক্রেডিটেশনের কথা বলা হয়েছে, কিন্তু এটা গ্রেডেশনের কথা বলা হয়েছে। আচ্ছা, জনকল্যাণে স্যার, জাকির স্যার, জনকল্যাণের একটা প্রশ্ন যে বেসরকারি হাসপাতালগুলোতে যে প্রশ্নগুলো সাধারণ মানুষরা করে থাকেন, এক এক হাসপাতালে এক এক মূল্য, এই ব্যাপারে কি প্রস্তাবনা আছে? এটা একটা আমাদের বিভিন্ন লেভেলে, এখানে একটা কথা বলে রাখি, যেমন আমি উপজেলা লেভেলের কথা বলি। উপজেলা এখন যে ইউএচপি আছেন উনি কিন্তু ক্লিনিক্যাল সার্ভিসের ম্যানেজমেন্ট করেন। আমরা মুল্যটাতে একটু যদি আমি বলছি, তো এখন ও কিন্তু আর ক্লিনিক্যাল সার্ভিসের মধ্যে ঢুকবে না। এই যে ক্লিনিক্যাল সার্ভিস যে মূল্যগুলো চাওয়া হচ্ছে, সেবাগুলো দেওয়া হচ্ছে বা যন্ত্রপাতিগুলো কেনা হচ্ছে, এখানে যে পয়সাটা খরচ হচ্ছে, আবার ডিস্ট্রিক্ট লেভেলে সিভিল সার্জন, ডিভিশন ডিরেক্টর, ওনারা এই জিনিসগুলো দেখবেন। এই যে আমি স্যার একটা আমার যতখানি মনে আছে আর কি, যে আমরা সুশাসনের মধ্যে একটা কথা বলেছিলাম যে সেটা হলো যে মানে স্বাস্থ্যসেবার সকল স্বাস্থ্যসেবার মূল্য নির্ধারণ করবে হলো স্বাস্থ্য দপ্তরে একজন এডিজি থাকবেন, যিনি হলো ক্যাপিং তৈরি হসপিটাল, বেসরকারি হসপিটাল এবং এনজিওর হাসপাতালের সার্ভিসগুলো দেখবেন, সরকারি বেসরকারি সকল, কিন্তু ওই যে মূল্যটা নির্ধারণ করে দেবেন। বিভিন্ন লেভেলে যে ব্যবস্থাপক যারা আছেন তারা সাহায্য করবেন, এক্স্যাক্টলি স্যার। আচ্ছা, আরেকটা বিষয়টা নিয়ে মাঝে মাঝে সমালোচনা হচ্ছে আমাদের আলোচনার মধ্যে, যে নারী কমিশন কিছু প্রস্তাবনা দিয়েছেন। কেউ কেউ বলছেন যে স্বাস্থ্য কমিশন নারীদের বিষয়গুলোকে যথেষ্ট গুরুত্ব দেয়নি। আপনাদের মূল্যায়ন কি? আপনি একটু আমার মনে হয় যে নারীদের ব্যাপারে যথেষ্টই বলা হয়েছে, হয়তো আলাদা চ্যাপ্টার অধ্যায় করা হয়নি, কিন্তু এটা আলাদা অধ্যায় প্রয়োজন কিনা সে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। আমরা একটা বিশেষভাবে একটা নারী স্বাস্থ্য ইনস্টিটিউটের কথা বলেছি, যে ইনস্টিটিউট আসলে ভবিষ্যতে নারীদের স্বাস্থ্যের বিষয়গুলোতে দিক নির্দেশনা প্রদান করার জন্য একটা কেন্দ্রীয় ইনস্টিটিউট তৈরি করার কথা। এই ইনস্টিটিউটই কিন্তু পরবর্তীতে পরামর্শ দান, নির্ধারণ এবং সারা দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করবে। কিন্তু এছাড়াও নারীদের প্রত্যেক ক্ষেত্রে, এমনকি প্রাথমিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে, এমনকি এমার্জেন্সি সেবার ক্ষেত্রে যখন দুর্যোগ হবে, দুর্যোগ ব্যবস্থাপনাকালে নারী বান্ধব হাসপাতাল, নারী বান্ধব, এগুলো নানান বিষয় রয়েছে। আসলে এই ব্যাপারে আমি অ্যাড করি।
প্রত্যেক ডিভিশনাল লেভেলে একটা নারী হাসপাতাল করার কথা বলা হয়েছে, মনে আছে? তারপরে আমরা বলেছি কাউন্সিলর পোস্ট কিন্তু বাংলাদেশে নেই। আমরা কাউন্সিলর পোস্ট আরেকটা ইম্পর্টেন্ট, এটা তো আলোচনার মধ্যে চলে এসেছে, আরেকটা না ইম্পর্টেন্ট না, এই পোস্টটা তো আসে নেই। কাউন্সিলর পোস্ট ক্রিয়েট করে নারীদেরকে নেওয়া, বিভিন্ন লেভেলে যে জনগণের যে কমিটি আছে সেই কমিটিতে নারীদেরকে নেওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে নারীদেরকে অগ্রাধিকার দেওয়া ওই কমিটির মেম্বার হওয়ার জন্য। বুঝতে পেরেছি স্যার। অনেক কিছু বলা আছে। স্যার, তাহলে আরেকটা জিনিস হলো যে আমরা জরুরি কিছু নেটওয়ার্কের কথা বলেছিলাম যে সেবা একটা, নেটওয়ার্ক, জরুরি আপনার নেটওয়ার্ক যদি রেফারেল সিস্টেম চালু করতে হয়, নেটওয়ার্ক, অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক, হ্যাঁ এটা আপনার খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যদি প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সফল করতে চান, মানুষের আস্থা থাকতে হবে যে আমার প্রাথমিক স্বাস্থ্যসেবা যদি সেবাটা সম্পূর্ণ না হয় আমি যেন উচ্চতর সেবা যেতে পারি এবং সহজে যেতে পারি। তাহলে অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক, রক্ত সঞ্চালন নেটওয়ার্ক, আর বিশেষ করে ফার্মেসি নেটওয়ার্ক, 24 ঘন্টা ফার্মেসি চালু, জরুরি সেবা নেটওয়ার্ক, হ্যাঁ এগুলো সবই কিন্তু আসলে একটা সেবা নেটওয়ার্ক। আরেকটা বিষয় স্যার, জাকির স্যার, যে ওষুধের ব্যাপারে আমাদের কমিশনের বক্তব্য কি ছিল? যে অত্যাবশ্যকীয় ওষুধ, ওষুধের ব্যাপারে বলা হয়েছে এখন তো 117টা আছে অত্যাবশ্যকীয় ঔষধ, 117টা জায়গায় আলোচনা আছে জেনেরিক ওষুধের নিয়ে, আলোচনা আছে যে ফার্মাসিউটিক্যালসের কোম্পানি রিপ্রেজেন্টেটিভ ডক্টরদের সাথে দেখা করতে পারবেন না, এগুলো নিয়ে আমাদের মতামত কি ছিল? না, প্রথম হলো অত্যাবশ্যকীয় যে লিস্ট আছে ওটা 250 করতে হবে 117 জায়গায় একটা। আরেকটা হলো যে ওষুধের মূল্য কমাতে হবে। ওষুধ মূল্য কীভাবে কমাতে হবে সেটা আমরা কিন্তু পরামর্শ দিয়েছি। যেমন প্যাকেটের মূল্য কিন্তু ইজিলি কমানো যায় এবং ঔষধের যে কোনো ক্ষেত্রে আমরা ভ্যাট ট্যাক্স কমাতে কথা বলেছি, যেগুলো বিশেষ করে যেগুলো লম্বা সময়ের জন্য মানুষের সেবার দরকার হয়, যারা অসংক্রামক রোগে যারা জটিলতা ভুগছেন তাদের যে ওষুধগুলো, তাদের যে ঘরে যে যন্ত্রপাতি ব্যবহার করে এগুলোর উপরে আইটি ভ্যাট কমানোর কথা বলা হয়েছে। আর ওষুধের ওই যে ওষুধের রিপ্রেজেন্টেটিভ এসে যে হুমড়ি খেয়ে পড়ে ডাক্তারের চারপাশে, রোগী আর ঢুকতে পারে না ওর মধ্যে, তারপর রোগী যখন রোগী একটা প্রেসক্রিপশন নিয়ে আসে তখন তার ছবি উঠানো হয়, এটা একটা তার কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র্য এবং তার যে ব্যক্তি গোপনীয়তা তার মধ্যে বাইরে মানুষ না গলাছে। আমরা তো ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড করারও কথা বলি, যে ডক্টররা যে প্রেসক্রিপশন করবেন, হ্যাঁ ওই যে যেটা আমরা বলেছি ইউনিক আইডি থাকলে এটা হয়ে যাবে। একটা আলোচনা এসছে যে জেনেরিক লিখলে ডক্টররা যদি জেনেরিক নামকরণ প্রস্তাবনা করেন, ওষুধের নাম দেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বলা হচ্ছে যে ফার্মেসিগুলো থেকে রোগীরা মানহীন ওষুধ পাবেন বা কম মানের ওষুধ পাবেন। না, এটা সত্যি না। দেখুন, আসলে এই সংস্কার কমিশনের রিপোর্টটাকে কেউ যদি একটা দৃষ্টিকোণ থেকে দেখে তাহলে ভুলবো। এটা 360 ডিগ্রি চিন্তা করতে শিখতে হবে। আমি একটা প্রস্তাব বাস্তবায়ন করলাম, আরেকটা করলাম না, তাহলে ফার্মেসির ক্ষেত্রেও সুশাসন নিশ্চিত করার জন্য ডিজিডিএকে শক্তিশালী করা, ডিসেন্ট্রালাইজ করা, ওখানে যাতে মানহীন ওষুধ বিক্রি না হতে পারে সেই ব্যবস্থা করা। আমার মনে হচ্ছে যে আমরা আরেকটা কথা বলেছিলাম যে জেনেরিক ওষুধের সাথে সাথে ট্রেড নেমও থাকবে। হ্যাঁ, সুতরাং এই প্র্যাকটিসটা আরেকটা হলো যে 20% কথা দিয়ে প্র্যাকটিসটা শুরু করার কথা বলে। এটা তো সবগুলো জেনেরিক ওষুধের কথা বলা হয়নি তো। 20% খুব মূল্যবান ওষুধ যেগুলো আছে, যেগুলো 20% জেনেরিক নাম রাখা, অত্যাবশ্যকীয় যেগুলো, 20% এবং এগুলো তো বেশিরভাগই সরকার সরবরাহ করবে। এবং সেটা তো এসেনশিয়াল ড্রাগ কোম্পানির স্বচ্ছতার কথা বলা হয়েছে, তার শ্বেতপত্র প্রকাশের কথা বলা হয়েছে, তাকে শক্তিশালী করার কথা বলা হয়েছে, এবং সেইখান থেকেই বেশিরভাগ ওষুধ তৈরি হয়। এখানে আরেকটা কথা বলি, ডিজিডিএ যখন একটা নিবন্ধন করে সেই ওষুধের মান তো খারাপ হওয়ার কথা না। ডিজিডিএ কি বলে নিবন্ধন নিয়ে যখন বাজারে একটা মাল আসে, ওষুধ আসে, সেটার পারস্পরিক যে মানের ডিফারেন্স খুব বেশি হওয়ার কথা। তাহলে আমরা মোটামুটি স্বাস্থ্যখাত সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছি, আপনাদের দুজন কাছ থেকে খুব সংক্ষেপে জানতে চাই যে এটা কি বাস্তবায়ন করা সম্ভব কিনা, বর্তমান সরকার কি বাস্তবায়ন শুরু করতে পারে কিনা, করলে কিভাবে পারে, মানে দেখুন অতি সংক্ষেপে। হ্যাঁ, কারণ একটা গাছের গাছপাতা ইত্যাদি ঠিক করা চাইতে, পাতা ফুল ঠিক করা চাইতে কাণ্ডটা যদি, শেকড়গুলো যদি ঠিক করা হয় তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যাবে। এই কমিশন যদি স্বাস্থ্য সংস্কার, যে পার্মানেন্ট স্থায়ী কমিশনের কথা আমরা বলেছি, তার অর্ডিন্যান্স, প্রাইমারি স্বাস্থ্য সেবাকে বাধ্যতামূলক আইনগত করার অর্ডিন্যান্স, আর হলো স্বাস্থ্য যে আমাদের হেলথ সার্ভিসের অর্ডিন্যান্স, তিনটা অর্ডিন্যান্স হলেই তো অনেক। আমরা একটা বিরতিতে গিয়ে আবার আসছি। আমাদের রিকমেন্ডেশন ছিল যে আন্তঃমন্ত্রণালয়ের একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করা হবে। এই তারপরে এটা তো হলো টাস্ক ফোর্স, এটা তো কমিটিটা করবে এগুলো করার জন্য। টাস্ক ফোর্স না, এটা একটা কমিটি, এটা বাস্তবায়নের জন্য একটা কমিশনের আমাদের একটা প্রস্তাব হচ্ছে 2 বছরের মধ্যে এটা বাস্তবায়িত হবে এবং এটা দিয়ে আমরা শুরু করব। এবং তারপরে ওকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য যে আমাদের বাংলাদেশ হেলথ কমিশন সাপোর্ট দিবে, যেটা গঠন করা হবে, অথবা
যে কমিশনের যারা বর্তমানে কমিশনের সাথে যারা কাজ করেছেন তারাও এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে তাদেরকেও এই সময়টাতে আপাতকালীনভাবে তারাদেরকেও কাজে লাগানো যেতে পারে। এটুকু আমার মনে পড়তেছে যত। হ্যাঁ, কিন্তু এখানে হলো যে বাস্তবায়নের জন্য তো কমিটি লাগবে, আন্তঃমন্ত্রণালয় কমিটি, কিন্তু প্রথম কাজটা হচ্ছে যে পলিসি মেকিং বডিটাকে আইনগতভাবে প্রস্তুতি দিতে হবে, বাংলাদেশ হেলথ সার্ভিসটাকে একই সঙ্গে বাস্তবায়নকারী বাংলাদেশ হেলথ সংস্থা। সার্ভিস বাংলাদেশ হেলথ সার্ভিস একটি জটিল প্রক্রিয়া। তারপরে এখানে মানে জটিল উদ্যোগটা প্রক্রিয়াটা গ্রহণ করতে হবে। জটিল প্রক্রিয়াটাকে প্রথমে শুরু করাটা না, জটিল। হেলথ কমিশনটা কিন্তু কমিশনটা আগে করতে হবে। আচ্ছা, হেলথ কমিশন থাকবে, হেলথ সার্ভিসের প্রক্রিয়া শুরু করতে হবে। আর হলো বিশেষভাবে জনগণকে যে সুবিধা দেওয়ার প্রথমে জন্য আন্তঃমন্ত্রণালয় কমিটি করতে প্রাথমিক হবে, স্বাস্থ্য এটা সেবা করতে হবে। যে অধিকার আইনটাকে এখনই অর্ডিন্যান্স হিসেবে শুরু করতে হবে। ওটা তো এই ছোট ছোট জিনিসগুলো আমরা করতে পারি। আরেকটা জিনিস স্যার আপনার কাছে জানি যে আমাদের এই বাজেটের ইস্যুটা, উন্নয়ন পরিকল্পনাগুলো, এই ব্যাপারে আমাদের কমিশনের রিকমেন্ডেশন কি ছিল? বাজেটে আমরা যেটা বলেছি যে মানে কর ভিত্তিক সেবা যেটা এখন হচ্ছে ওই করের পরিমাণটা বাড়াতে হবে। না, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আমাদের আগে ছিল সেক্টর ওয়াইড প্রোগ্রাম। হ্যাঁ, ওইটার আমি বিষয় ওখান থেকে আসবো। আচ্ছা, সেক্টর ওয়াইডে যেটা আমি আগে বলছিলাম যে সেক্টর ওয়াইডে আমাদের 98 সালে 98 থেকে 2003 এর যে টোটাল যে এক্সপেন্ডিচারটা বাজেটে তার 65% ছিল প্রাথমিক স্বাস্থ্য, মানে ইএসপির জন্য, এসেন্সিয়াল সার্ভিস প্যাকেজ, প্রায় প্রাথমিক স্বাস্থ্য। তো ওটা প্রায় 1,40,000 কোটি টাকা। এখনও কিন্তু যদি দেওয়া হয় 15, এটা কিন্তু 15% যদি হয়, বা বছরে 15% হয়, বা জিডিপি যদি 5% হয়, তার সাথে সাথে আমরা বলেছি যে ওটা ছাড়াও যে আমরা যদি সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স করি, সামাজিক স্বাস্থ্য বিমা, তাহলে যাদের ফর্মাল চাকরি আছে তাদের কিন্তু আর সরকারের এই ট্যাক্স থেকে দিতে হবে না। তাহলে আমাদের অনেকখানি টাকা এখানে বেঁচে যাবে। তো এখানে যে বাঁচবে, এবং আমরা বলছি ওই যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সিন ট্যাক্স, ক্রাউড ফান্ড এরকম, বা ডোনার ফিলান্থ্রপিক যদি দেয়, ডোনাররা যদি দেয়। বর্তমান বাজেটের বিষয়টা বলবেন একটু। বর্তমান যেটা আসলে এডিবির কোনো বছরই এডিবির 5%-এর বেশি স্বাস্থ্যের জন্য দেওয়া হয়নি, এবং জিডিপির মাত্র 0.74%। আপনার এই টাকা দিয়ে কি প্রাথমিক স্বাস্থ্য সেবা বিনামূল্যে করা সম্ভব? না, এটা দিয়ে হবে না। তাহলে কি করতে হবে? এডিবির 15% লাগবে, আর জিডিপির 5% রাজি হয়েছেন আমাদের সাথে যারা বসছিলেন রাজনৈতিক দল, যে আপনার জাতীয়তাবাদী দল। সামনের বাজেটটার কিভাবে এটা শুরু করা যায় সেটা বলুন। সামনের বাজেট এটা হলো এখন যে সমস্যাটা হলো যে কর আর জিডিপির যে রেশিওটা, এটা 10%-এর নিচে, এটা কর বাড়াতে হবে। তাহলে কর বাড়াতে হলে আমাকে ব্যবস্থা নিতে হবে। এটা কিন্তু আগামী বছরই করা যাবে না, এটা আমার ধারণা 2-3 বছরের সময়ের মধ্যে আস্তে আস্তে করে বাড়াতে হবে। তো হয়তো 5 বছরও লাগতে পারে, কিন্তু আজকে থেকে এটা যদি শুরু করা যায় তাহলে সম্ভব। মানে আমরা তো শুরু করতে পারবো কিনা? হ্যাঁ, শুরু করতে পারবো। ওটার জন্য একটা আইন লাগবে, ওই যে সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স আইন লাগবে। ওই আইনটা করার পরে, আচ্ছা, তার অর্থ হলো লিয়াকত স্যার যে আমরা যদি কতগুলো অর্ডিন্যান্স তৈরি করি এবং সরকার যদি এখনই চিন্তা করে, কারণ যেহেতু এই আলোচনাগুলো এই সরকারের সময় হয়েছে এবং রাজনৈতিক দলগুলো এটার সাথে একমত, তাহলে কিছু আইন অর্ডিন্যান্স আমরা মনে শুরু করা উচিত এখনই। আসলে রাষ্ট্রের দর্শনে যে অগ্রাধিকার দেওয়া খাতটাকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কি রোল হতে পারে এখানে? স্বাস্থ্য মন্ত্রণালয় কি করতে পারে এখন? তো সেই তাদের দাবিতে প্রথমত হচ্ছে যে খাতটাকে যে অগ্রাধিকার দেওয়া, এই খাতটা এখানে 9ম তালিকায় রয়েছে, এটা 5-এর মধ্যে নিয়ে আসা দরকার, এবং অন্যান্য খাতের তুলনায় স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটো খাতকে যে গুরুত্ব দেওয়া। এই মুহূর্তে আমাদের এটা বাস্তবায়নের জন্য স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাইতে এটা দায়িত্ব প্রধানত মাননীয় প্রধান উপদেষ্টার অফিস থেকেই উদ্যোগটা নেওয়া দরকার। হ্যাঁ, কারণ সেখান থেকে না হলে, স্বাস্থ্য মন্ত্রণালয় ছাড়াও তো আন্তর মন্ত্রণালয় না হলে তো স্বাস্থ্য কমিশন ফাংশন শুরু করতে পারবে না। তাহলে আমাদের একটা টেকনিক্যাল কমিটি করে কোন কাজটা আগে করতে হবে, কোন অর্ডিন্যান্সগুলো করতে হবে, টেকনিক্যাল কমিটি সাপোর্ট দিবে। স্বাস্থ্য মন্ত্রণালয় সাচিবিক দায়িত্ব দিতে পারে, পালন করতে পারে, কিন্তু উদ্যোগটা আসতে হবে প্রধান উপদেষ্টার অফিস থেকে। মানে আপনাকে দেকার্তে বলে একজন খুব বিখ্যাত দার্শনিক ছিলেন, হ্যাঁ, তার একটা বই আছে ডিসকোর্স অন মেথড। তো ডিসকোর্স অন মেথডের প্রথম পাতাতে উনি বলছিলেন যে একটা বক্তব্যের সবচেয়ে বড় বিষয়টা হলো যে কোন ভাষায়, মানে ফ্রেঞ্চ, চৌকস ফ্রেঞ্চে বলছেন না তাদের ভাষায়, একটা দাক্ষিণাত্যের আঞ্চলিক ভাষায় বলছে, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে বিষয়টা কি প্রকাশ করা হয়েছে কিনা, বিষয়টা সত্যিকার অর্থে মানুষের কাছে পৌঁছেছে কিনা। আমরা যতদূর দেখেছি এই কমিশনের রিপোর্টটা আপামর জনসাধারণ, মিডিয়া জি স্যার প্রশংসাই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমাদের হাতে আজকে সময় ফুরিয়ে গেছে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন নিয়ে আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের সবাইকে এখন টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ধন্যবাদ এখন টিভিকে। ধন্যবাদ স্যার।